আমরা এখন জানবো আমাদের গতির প্রথম সমীকরণ নিয়ে। আমাদের গতির সমীকরণ যে প্রথম সমীকরণ আছে সেটার ব্যাপারে। গতির প্রথম সমীকরণ, এই গতির প্রথম সমীকরণটা আমাদের তিনটা বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। সেটা হচ্ছে শেষ বেগ, ত্বরণ ও গতিকালের সম্পর্ক। গতিকালের সম্পর্ক যে কোনো একটা বস্তু তার আদিবেগ, কিছু একটা আদিবেগ নিয়ে বা স্থির অবস্থান থেকে চলা শুরু করতে পারে। স্থির অবস্থান থেকে চলা শুরু করলে তার আদিবেগ হবে 0। চলা শুরু করে যেই সময়টা সে যাত্রা করে, একটা নির্দিষ্ট সময় যদি আমরা ধরে নেই বা একটা নির্দিষ্ট সময় মনে করে নেই, এই সময়ে সে যে শেষ মানে একদম সময়ের শেষ বিন্দুতে তার যা বেগ ছিল সেটা হচ্ছে তার শেষ বেগ। এই যে একটা সময় আমরা ধরে নিয়েছি, এটা হচ্ছে কিন্তু তার গতিকাল। আর ত্বরণ তো আমরা জানি, ত্বরণ হচ্ছে তার যেই হারে তার গতিটা বাড়তেছিল। তাহলে মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণ অর্থাৎ এখানে ত্বরণ বা বেগ বৃদ্ধির হারটা সেমই থাকবে, একই হারে বেগ বৃদ্ধি পাইতে থাকবে। কারণ অসম ত্বরণের কোনো অঙ্ক কিন্তু আমাদের নবম দশম শ্রেণীতে থাকবে না, এটা থাকবে আমাদের ইন্টার লেভেলে গিয়ে। এবং এটার ক্ষেত্রে আরো অনেক জটিলতা, আরো অনেক নিয়ম কানুন আসবে। এই জন্য আমরা জটিলতা পরিহারের জন্য সুষম ত্বরণ ধরে নেই। তাহলে এই সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, এখন আমরা জানি বেগ বৃদ্ধির হারই হচ্ছে ত্বরণ। বেগ বৃদ্ধির হারই ত্বরণ। এখন এই বেগ বৃদ্ধি বিষয়টা কি সেটা আগে একটু বুঝি। ধরেন আমার কাছে 10 টাকা আছে, আমার টাকার পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 টাকা হয়েছে। আমার কাছে আগে টাকা ছিল 10 টাকা, আমার টাকার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে 20 টাকা। তাহলে আমার এই টাকার পরিবর্তন কতটুকু হয়েছে এটা আমরা কিভাবে বের করব? অবশ্যই আমার টাকা কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার টাকা বৃদ্ধি পেয়ে যা হয়েছে সেখান থেকে আগে আমার কাছে যা ছিল সেটা বিয়োগ করলাম। বিয়োগ করে যেটা পাচ্ছি সেটাই কিন্তু আমার বৃদ্ধির পরিমাণটা বা বেগ বৃদ্ধিটা, বা বেগ বলতেছি আমার টাকার পরিমাণ বৃদ্ধিটা। তাহলে কি এটা হচ্ছে শেষেরটা থেকে আদিকটা, মানে আগে যেটা ছিল সেটা বিয়োগ। এরপরে ধরেন আগে শুরুতে আমার কাছে ছিল 20 টাকা, আমার টাকা হ্রাস পেয়ে বা পরিবর্তিত হয়ে হইল 10 টাকা। তাহলে আমার টাকার পরিবর্তন কতটুকু হয়েছে? শুরুতে ছিল কত? 20 টাকা, আর শেষে হয়েছে 10 টাকা। অর্থাৎ শেষেরটা থেকে আগেরটা যদি আমরা বিয়োগ করি সেখানে কিন্তু আমরা পরিবর্তন পাই। অর্থাৎ শেষে হয়েছে 10 টাকা, আগে ছিল 20 টাকা। এখান থেকে আমরা যদি বিয়োগ করি পাবো -10। এই -10টা কি নির্দেশ করতেছে? আমার টাকার পরিমাণ কি এখানে বেড়েছে? না, আমার টাকা কিন্তু আগে যা ছিল তার থেকে আরো কমে গেছে। অর্থাৎ -10, এটা এখানে যে মাইনাস আছে ঋণাত্মকতা, এটা আমার টাকা যে পরিমাণ কমে গেছে বা হ্রাস পেয়েছে সেই জিনিসটাই বোঝাচ্ছে। তাহলে আমরা এতক্ষণ বেগ বৃদ্ধিটা বুঝলাম। তাহলে বেগ বৃদ্ধি কি? অবশ্যই শেষেরটা থেকে আগেরটা বিয়োগ। অর্থাৎ বেগ বৃদ্ধি হচ্ছে ভি মাইনাস ইউ। বেগ বৃদ্ধি কি? ভি মাইনাস ইউ। এখন আমাদের বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ। হারটা কি? আমরা একটা কথা মাথায় রাখবো, যেখানে হার বলুক কিংবা একক সময় বলুক, কোথাও কোনো কিছুর হার, বেগ বৃদ্ধির হার,
কাজ করার হার, ক্ষমতার হার, যে কোনো কিছুর হার যদি বলে সেটা হবে সময় দ্বারা ভাগ। সময় দ্বারা ভাগ, যতটুকু সময় ওই কাজটা চলবে আলোচ্য সময়টুকুই দ্বারা ভাগ করলে আমরা যে কোনো কিছুর হার বা একক সময়ে কতটুকু করতে পারবে, একক সময় বললে বা হার বললে আমরা সেটা বুঝে নিব ওখানে সময় দ্বারা ভাগ করতে হবে। তো একক সময় বা হার বের করতে হলে কি করতে হবে, সময় দিয়ে ভাগ। তাহলে এটা হচ্ছে বেগ বৃদ্ধি, আর বেগ বৃদ্ধির হার কি, সময় দ্বারা ভাগ। এটাকে কি বলে, ত্বরণ না? তাহলে আমরা সমীকরণটা কি পাচ্ছি, a = v - u / t। এই সমীকরণটা কিন্তু আমরা সবসময় মুখস্থ করে আসছি যে a = v - u / t। তবে এই জিনিসটা কি আসলে, এই ত্বরণটা কি, ত্বরণের সূত্রটা কি, সেই জিনিসটা আমি আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। যে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি হচ্ছে v - u, হার হচ্ছে হার বা একক সময় বললেই সেখানে আমরা দেখব যে সময় দ্বারা কিন্তু ভাগ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, এখন আর গুণন, দুটো ভগ্নাংশ যদি সমান সমান থাকে আর গুণন, এই আর টি একসাথে গুণ হবে, আর 1 আর v - u একসাথে গুণ হবে। তাহলে 1 আর v - u, 1 এর সাথে যে রাশি গুণ করি না কেন v - u বা যেটাই গুণ করি সেটাই হবে। তাহলে v - u থাকতেছে, আর এখানে আর গুণনের পরে আসতেছে at। বা আমরা v সমান কি লিখতে পারি, এখানে যে ইউটা আছে এটা মাইনাস না, পক্ষান্তর হয়ে কি হয়ে যাবে, প্লাসের ইউ প্লাস at। তাহলে এটাই কিন্তু আমাদের শেষ বেগ, ত্বরণ এবং গতিকালের সম্পর্ক পেয়ে গেছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং শেষ বেগ সমান হচ্ছে আদিবেগ যোগ ত্বরণ গুণ গতিকাল। তাহলে আমরা কিন্তু একটা প্রথম সূত্রটা আমরা পেয়ে গেছি, এটাই আমাদের গতির প্রথম সূত্র। এটা কিন্তু আমাদের শেষ বেগ, ত্বরণ এবং গতিকালের সম্পর্ক নির্দেশ করে। তাহলে আদিবেগ তো আছে, আদিবেগ কেন আমরা নিই নাই, কেননা সবসময় যে কোনো একটা বস্তুতে আদিবেগ থাকবে এর কোনো কথা নেই। অর্থাৎ যদি আদিতে বেগ না থাকে, আদিতে বেগ না থাকে, আদিতে যদি বেগ না থাকে, অর্থাৎ কখন আদিতে বেগ থাকবে না, যদি বস্তুটা স্থির অবস্থান থেকে চলা শুরু করে। তাহলে স্থির অবস্থান হইলেই এর ইউ এর মান বা আদিবেগের মান সবসময় 0 হবে। তাহলে আদিতে বেগ না থাকে বা স্থির অবস্থান থেকে চলা শুরু করে, স্থির অবস্থান থেকে চলা শুরু করে। যদি কোথাও বলে যে আদিতে স্থির অবস্থান থেকে চলা শুরু করছে, তাহলে আমরা বুঝে নিব এর আদিবেগ ছিল 0, অর্থাৎ ইউ এর মান 0। আর যদি বলে যে কোনো কিছু চলতে চলতে থেমে গেছে, তাহলে ধরে নিতে হবে বা বুঝে নিতে হবে এটা মানে চলতে চলতে থেমে গেছে, অর্থাৎ এর শেষ বেগ কিন্তু 0, 0 হয়ে যাচ্ছে না বেগটা, তাহলে এর শেষ বেগ 0। স্থির অবস্থান বললে আদিবেগ 0, আর শেষ মানে থেমে গেছে বললে এর শেষ বেগ 0। তাহলে স্থির অবস্থান থেকে যদি চলা শুরু করে তাহলে ই ইকুয়াল টু কিন্তু 0, তাহলে ইউ এর মান 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাবো ভি ইকুয়াল টু এটি। এখন এই এটা কি ধ্রুবক না, এই ধ্রুবক না, এটা কিন্তু সমানভাবে বাড়তেছে, এটা সমানভাবে বাড়তেছে। আমরা যদি এই সূত্র থেকে ক্যালকুলেশন করে এর মান পাই, সবসময় সুষম ত্বরণ, যেহেতু এটা যেহেতু সুষম ত্বরণ, লিখে দিই সুষম ত্বরণ বলে, সুষম ত্বরণ বলে, সুষম ত্বরণ কখন হয়, যখন সেম মানটাই আসতে থাকবে, এর মান ত্বরণের মান সেম থাকে, একই থাকে, একই থাকে মানে ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি, ভি কিন্তু টি এর সমানুপাতিক, অর্থাৎ টি এর মান যত বেশি হবে বেগ তত বেশি হবে। কোনো একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে বা যে কোনো আদিবেগ নিয়ে সুষম ত্বরণে চলতে থাকে, সে যত বেশি সময় ধরে চলতে থাকবে ততই তার বেগটা বৃদ্ধি পাচ্ছে না, ত্বরণ মানে কিন্তু বেগ বৃদ্ধির হার, তাহলে ততই তার বেগটা বৃদ্ধি পাচ্ছে, বা মন্দন যদি বলি বেগ হ্রাসের হার, ততই সেম একইভাবে সময়ের সাথে সাথে তার বেগ বৃদ্ধি পাবে বা বেগ হ্রাস পাবে। তাহলে সময় যত বেশি হবে বেগ তত বেশি হবে, অর্থাৎ এই শর্ত মতে বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হইলে তার শেষ বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ সুষম ত্বরণে
চলমান বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। অর্থাৎ বেগ যত মানে সময় যত বেশি হবে বেগ তত বেশি হবে। তাহলে এই গেল আমাদের যে গতির প্রথম সমীকরণ আছে, শেষ বেগ ত্বরণ ও গতিকালের সম্পর্কের মাঝে যে সম্পর্কটা তৈরি করে যে সূত্র, সেই সূত্র কিভাবে আসছে এবং কোন কোন ক্ষেত্রে এটার কিভাবে পরিবর্তন হইল, এই জিনিসটা আমরা কিন্তু জেনে ফেলছি।